বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের উপর জনগণের সমর্থন আছে, কিন্তু এই আস্থা প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের। বিকেলে ঝিনাইদহে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশ ও জনগণের উন্নয়নের ধারাবাহিকতা দিতে পারে জনগণের দ্বারা নির্বাচিত সরকার। আর গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক দলের সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখন শিল্প এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। মাহবুব সৈকত জানাচ্ছেন বাকিটুকু। দীর্ঘ ১৭ বছর পর ঝিনাইদহে বিএনপির গণসমাবেশ ঘিরে সকাল থেকেই শহরের পায়রা চত্বর মাঠে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। বিকেল ৩টায় শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত ঝিনাইদহের সাব্বির ও প্রকৌশলী রাকিব হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত ১৬-১৭ বছর ধরে যে স্বৈরাচার জনগণের কাঁধে চেপেছিল, সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই কৃতিত্ব বাংলাদেশের সকল মানুষের এই কৃতিত্ব। বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উপর জনগণের সমর্থন রয়েছে উল্লেখ করে তাদের প্রতি এই আস্থা প্রশ্নহীন রাখাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। তারা জনগণের মূল যে দায়িত্ব পালনের জন্য আজ দায়িত্বভার গ্রহণ করেছেন, সেই দায়িত্ব যাতে তারা সঠিকভাবে পালন করতে সক্ষম হন, সেই রকম সমর্থন তাদের প্রতি আমাদের অবশ্যই অব্যাহত থাকবে। সংস্কারের রোডম্যাপ নির্দিষ্ট করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব, আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ, সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে। রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে স্বস্তি, জনগণের নিরাপত্তা, দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা, সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে মর্যাদা দিতে না পারলে ইতিহাস কখনো ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। ১৭ বছর ধরে অবিরাম আন্দোলনে গুম, খুন, হামলা, মামলা আর নির্যাতনে পৃষ্ঠ লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর অবদানকে যদি আমরা যথাযথ মূল্যায়নে সমর্থ না হই, তাহলে ইতিহাস কিন্তু আমাদের কাউকেই ক্ষমা করবে না। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। বক্তব্যে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা শিল্প এলাকায় অরাজক পরিস্থিতি তৈরি করছে। শেখ হাসিনা পলাইছে, এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা, ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায়? এই শিল্প এলাকাতে। বিজয় ধরে রাখতে ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে, বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নিতে পারে, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে। বন্ধুগণ, মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে যেন কাজ না করা হয়। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, ২৪ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আবেগবশত দু একটা কাজ হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে অংশ নিয়ে কথা বলেন তিনি। দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। আমরা দেশবাসী মিলে অক্ষমতের ভিত্তিতে তাদের উপরে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন, তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন, আমরা তাদেরকে ধরে দেব, সংশোধন করে দেব। কিছু বিষয় এরকম আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং আমরা তার ইতিবাচক ফল পেয়েছি। তো মানুষ হিসাবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, ২৪ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। কি হয়ে যাচ্ছে আপনারা এটা বুঝেন, আমি সবকিছু ভেঙে বলতে চাচ্ছি না।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি যাত্রা শুরু করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসুসকে বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের রাষ্ট্র সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি উচ্চ পর্যায়ের ৪০টি পার্শ্ব বৈঠকে অংশ নেন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেয়ায় সন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই অবস্থানের কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৬৯৯ জন। এমন তথ্য জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে ২০ ভবনে সিজিএস আয়োজিত গণতন্ত্র পুনর্গঠন সংলাপে তিনি কথা বলেন। তিনি বলেন, এতদিন দায়িত্বে যারা ছিলেন তারা মন্ত্রণালয়গুলোকে দুর্নীতির আখড়া বানিয়েছেন। আমিনা হীরার আরো তথ্য। বিআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজন করে গণতন্ত্র পুনর্গঠন সংলাপের। বিগত বছরগুলো জুড়ে হত্যা, গুম সহ নানা বিষয় উঠে আসে সংলাপে। বিশিষ্টজনরা বলেন, দলীয়করণ থাকায় আগের সরকারের আমলে এসব অপরাধের সুষ্ঠু তদন্ত হয়নি। আমি এখনো মনে করি মানবাধিকারের যে লঙ্ঘনগুলো এইটি বিবেচনায় আনতে হবে স্বাধীনতার পর থেকে। মানবাধিকার কমিশনের আরো বলা আছে যে তারা ইচ্ছে করলে কোনো মানবাধিকার নিয়ে বিষয় নিয়ে আইনে মামলা করতে পারবে না, তাদের কোনো এখতিয়ার নেই, যার জন্য তারা কোনো মামলা করতে পারবে না। একদল ক্রুকস এন্ড ক্রিমিনালসদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচিত করেছে, তারা সিম্পলি রাষ্ট্র বোঝে না, রাজনীতি বোঝে না। আলোচনায় সিজিএস চেয়ারম্যান মনিরা খান বলেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার, তাই ভোটাধিকার ফিরিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত রাখতে হবে। আমি সবসময় বলি, ভোটাধিকার মানবাধিকার, এর থেকে বড় মানবাধিকার কিছু নাই। কারণ আমি ভোটাধিকার প্রয়োগ করলে যে সরকারটা আসবে তারাই তো আমাদের পরিচালনা করবে। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া দেশ সংস্কার করা অসম্ভব উল্লেখ করে সংলাপে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান। ৬টি সংস্কারের কথা বলা হয়েছে, এগুলো অনেক বড় ধরনের সংস্কার। এগুলো কিন্তু আপনি যদি মনে করেন ৩ দিনে ৪ দিনে 3 মাসে হবে এমন না। এবং আমি মনে করি যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবেন। উই নিড ইয়োর সাপোর্ট, উই নিড সাপোর্ট অফ এভরি পলিটিক্যাল পার্টি। উপদেষ্টা আরও বলেন, আওয়ামী সরকারের আমলে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৬৯৯ জন। যারাই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তারাই চুরি ও দুর্নীতির আখড়া বানিয়েছে। আগে যারা ছিলেন তাদের কোনো কাজ ছিল না, চুরি কিভাবে করতে হয়, প্রজেক্ট কিভাবে বানাইতে হয়, প্রজেক্ট কাজ করছে কি করছে না। এবং আমি এক মন্ত্রণালয় দেখতেছি, এক মন্ত্রণালয় তো পাট তো শেষ, পাট খেয়ে ফেলেছে প্লাস্টিকে, আর আরেক মন্ত্রণালয় খালি প্রজেক্টই প্রজেক্ট দেখতেছে, কিছু বুঝতে পারতেছে না। ওয়াই 24 স্থলবন্দর বানিয়েছে। এ সময় নৌকা থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ ও বন্দর মন্ত্রণালয়ের নামকরণের প্রস্তাব অতি দ্রুতই দেয়া হবে বলেও নিশ্চিত করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। জাহাজ ও বন্দর মন্ত্রণালয়, আমি তো নৌকা চালাই না। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। সর্বশেষ তথ্য মতে সারা দেশে মোট ১৫৮১ জন নিহতের খবর প্রকাশ করেছে কমিটি। বিকেলে টিএসসি অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি, নাগরিক কমিটি সহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা।
বা কোনো বিজনেস মাফিয়া যাতে সুযোগ না নিতে পারে আমরা সেদিকে সতর্ক দৃষ্টি রাখবো। এবং ডিসি অফিস থেকে যে ডেটাটা পাবলিশ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, সেখানেও ডুপ্লিকেশন আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং এখনও আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা যে ডেটাটা পাবলিশ করেছেন সেখানে যে ডুপ্লিকেশনগুলো রয়েছে আপনারা সেগুলো নিয়ে ওয়ার্ক করুন এবং জনগণ বান্ধব যে স্বাস্থ্যখাত সেদিকে আপনারা প্রসিডিউর করুন। এবং মুক্তিযুদ্ধের যে ডেটা নিয়ে যে প্রবলেম রয়েছে এখনও আমরা 53 বছর পরে সাফারার করতেছি, আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো সাফারার দেখতে চাই না। উপদেষ্টাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে বা নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনটা কেউ করলে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আইন এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ কথা জানান তিনি। আমি বা আমার সরকারের কেউ কোনো রকম অবৈধ কাজের প্রশ্রয় দিবে না। এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি। বাংলাদেশের মানুষের সাথে কোনো রকম অন্যায় করবেন না, আমাদের কারো নাম ব্যবহার করবেন না, আমাদের নামে কোনো রকম চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোনো রকম হুমকি দেওয়া এসব থেকে বিরত থাকবেন। আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য অধিকার আইনে বেশ কিছু দুর্বলতা রয়েছে। এক্ষেত্রে অংশীজন ও সরকার পক্ষকে একযোগে কাজ করে তথ্য অধিকার আইনকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা জানান তিনি। টিআইবির পরিচালক বলেন, তথ্য অধিকার আইনকে এখন ঢেলে সাজানো উচিত। এক্ষেত্রে সরকার পক্ষ এবং অংশীজনদের একত্রে কাজ করতে হবে। বিগত সময় তথ্য কমিশন দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে বলেও মন্তব্য করেন টিআইবির এই পরিচালক। তথ্য অধিকার আইনের বেশ কিছু দুর্বলতা আছে, দীর্ঘদিন যাবৎ আমরা সেগুলো নিয়ে কথা বলছি। এই আইনটাকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করি এবং সেক্ষেত্রে আমি সরকারের কাছে আহ্বান জানাবো সরকারের উদ্যোগে, তবে সংশ্লিষ্ট অংশীজনকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করে তাই বাস্তবে তাদের নেতৃত্বে আমি মনে করি যে আমাদের বেসরকারি অঙ্গনে তথ্য অধিকার ফোরাম নামে একটি ফোরাম সংস্থা আছে, আপনারা জানেন, একটা উদ্যোগ আছে। তাদের নেতৃত্বে এই ক্ষেত্রে যারা কাজ করছেন গণমাধ্যম সহ সকলের সাথে আলোচনার সাপেক্ষে সবকে সম্পৃক্ত করে তথ্য অধিকার আইনটিকে ঢেলে সাজাতে হবে এমনভাবে যাতে করে যেই স্বপ্ন নিয়ে আইনটি প্রতিষ্ঠিত ছিল সেটি বাস্তবায়নে সফল হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থী আবু সাইদের শরীরে মিলেছে শর্টগানের গুলির চিহ্ন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। মৃত্যুর 2.5 মাস পর ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া গেছে এসব তথ্য। আবু সাইদের পরিবার, সহপাঠী, শিক্ষক আর পুলিশ বলছে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। রংপুর থেকে মাহমুদুল হাসানের তথ্যচিত্রে প্রতিবেদন আতিকুর রহমান তিতাসের। গত 16 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে খুব কাছ থেকেই আবু সাইদের ওপর গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাইদের। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গত 17 জুলাই তাজহাট থানায় একটি মামলা করে। পরবর্তীতে 18 আগস্ট 10 পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক সহ 17 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শটগানের গুলির আঘাতে আবু সাইদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। এছাড়া তার মাথার মধ্যভাগ থেকে পশ্চাৎভাগ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে ময়নাতদন্তে। এ ঘটনা দ্রুত বিচার দাবি করেছেন আবু সাইদের সহপাঠী সহ সাধারণ শিক্ষার্থীরা। আবু সাইদ হত্যা মামলা যেটা, এটার জন্য সুস্থ তদন্ত হয়ে সুস্থ বিচার হয়, এটাই আমরা প্রত্যাশা করি। যত দ্রুত সম্ভব এটা হলো কার্যকর করা হয়, সুষ্ঠু বিচার হোক এবং এর সাথে যারা জড়িত ছিল তাদেরও বিচার হোক। আবু সাইদের হত্যার দ্রুত বিচার দাবি করেছেন আবু সাইদের বাবা, মা সহ বড় ভাই। আমার ছেলে যাই হত্যা করছে তার ফাঁসির দাবি জানাইছি। চলো তাই হলো মারছে, আমি জানি তাদের বিচার দেখি মরি যাই। এই বিচার দেখে জানি বাংলাদেশের মানুষ ভয়ে জানে কাঁপে যে এইরকম বৈষম্য জানি কোনো সরকার আর জানি সাহস না পায়। আর পুলিশ বলছে এই হত্যাকাণ্ডের সাথে শিক্ষক, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে। তদন্ত যাতে কোয়ালিটি সম্পন্ন হয় সেটার জন্য পিবিআই আন্তরিক আছে, পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে। আসামি যারাই হোক শনাক্ত হলে
তারা গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ডক্টর শওকত আলী বলছেন, আবু সাইদের মৃত্যুর ঘটনা আন্তর্জাতিক আদালতে বিচার হতে হবে, আর এই হত্যার সাথে যারাই জড়িত থাকুক তাদেরও বিচার হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় আইন উপদেষ্টাকে চিঠি দিয়ে জানাবো, এটা যেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে অতি দ্রুত সুষ্ঠু বিচারের সাথে আমরা এটার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজধানী গুলশান 2-এর একটি খালি প্লটের ভেতর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে 108 নম্বর রোডের একটি টিনের ঘরে পাওয়া যায় মরদেহগুলো। নিহতরা হলেন 80 বছরের রফিক ও 16 বছরের কিশোর সাব্বির। রফিক কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন আর সাব্বির ছিল তার সহকারী। পুলিশের ধারণা তাদের হত্যা করা হয়েছে। এই বিষয়ে আরো জানাচ্ছেন নুসরাত শারবিন। গুলশান 2 108 নম্বর রোড। দীর্ঘদিন ধরে 21 নম্বর প্লট দেখাশোনা করতেন রফিক। পাশেই চালাতেন মুদি দোকান, যার পেছনেই 2 সহকারী নিয়ে থাকতেন তিনি। বৃহস্পতিবার রাত থেকেই 3 জনের খোঁজ পাচ্ছিল না স্বজনরা। শনিবার সকালে দোকান বন্ধ পাওয়া গেলে রুমে চলে খোঁজাখুঁজি। মেলে রফিক আর সাব্বিরের রক্তাক্ত মরদেহ। 2 জন মারা গেছে, একজন মালিক আর একজন কর্মচারী, আর একজন কর্মচারীকে পাওয়া যাচ্ছে না। হত্যার সাথে যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন টিম, ডিবি পুলিশের তদন্ত দল এবং র্যাবের টিম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দুর্বৃত্তরা এই 2 জনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। তবে কেন এই হত্যা জানা যায়নি এখনো। 5টা আঘাত আছে মাথায়, 2টা আঘাত আছে গাড়ে। আমাদের জানা মতে যে উনি খারাপ মানুষ না, এখানে অনেকদিন যাবত এখানে থাকে, সবার সাথে ভালো সম্পর্ক। গুলশান থানার ওসি জানান, এটি একটি হত্যাকাণ্ড এবং এর রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। 2 জনের মরদেহ পাওয়া গেলেও এখনো এক দোকান কর্মচারী নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি। ঘটনাস্থলে গিয়ে আপনার এই লাশ পেয়েছি। এখানে সিআইডি ক্রাইম সিন আসছে, ডিবি র্যাব সবাই আসছে, এসে আমাদেরকে অ্যাসিস্ট করছে। হপিয়ে জখম করে হত্যাকাণ্ড। আমরা চেষ্টা করতেছি এই মূল রহস্য উদ্ঘাটনের জন্য। পরে মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেছেন, পুলিশকে কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। সকালে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের শহীদ এসআই শাহজাহান মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় তিনি কথা বলেন। মাইনুল বলেন, মুসলিমীয় সদস্যদের অপেশাদার কার্যকলাপের কারণে পুলিশের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে, যা পুলিশ বাহিনীর জন্য একটি অপূরণীয় ক্ষতি। তবে দিনরাত পরিশ্রমের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও দাবি করেন ডিএমপির এই কমিশনার। এবারে সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি। দিন দিন খারাপ হচ্ছে ডেঙ্গুর পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, গেল 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 860 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 101 জন, চট্টগ্রাম বিভাগে 164 জন, ঢাকা বিভাগে 109 জন, ঢাকা উত্তর সিটিতে 195 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 181 জন, খুলনা বিভাগে 53 জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে 2 জন, ময়মনসিংহ বিভাগে 32 জন, সিলেট বিভাগে 6 জন ও রংপুর বিভাগে 17 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিন 45 মেট্রিক টন পদ্মার ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে বেনাপোল মৎস্য কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার 20টি ট্রাকের মাধ্যমে 54 মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে রপ্তানিকারকগণ। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী 12 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছেন বেনাপোল মৎস্য কর্মকর্তা। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $10 বা 1180 টাকা। ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার 49টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এর মধ্যে 48টি প্রতিষ্ঠান 50 টন করে 2400 টন ও একটি প্রতিষ্ঠান 20 টন ইলিশ রপ্তানি করবে। দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের 6 সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। জেলার চিরির বন্দর উপজেলার রানীর বন্দর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরে পুলিশ সুপার নাজমুল হাসান। তিনি জানান,
গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর উপজেলার রানীর বন্দর বাজারে ডাকাত অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। এই সময় কাচিনিয়া গ্রামের ডাক সম্বারুকে প্রথমে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে অন্য 5 জনকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল, নগদ টাকা, চার্জার, ব্যাটারি জব্দ করে পুলিশ। তাদের বিরুদ্ধে দিনাজপুর সহ বিভিন্ন জেলায় ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার। ডাকাতকে গ্রেপ্তার করি এবং তাদের নিকট হতে একটি মোবাইল, 4000 নগদ টাকা এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত যে গাড়িটি তারা ব্যবহার করেছিল সেই গাড়িটি আমরা উদ্ধার করি। প্রত্যেকের নামে এখানে ডাকাতি মামলা রয়েছে, সাজা ওয়ারেন্ট রয়েছে, অন্যান্য ওয়ারেন্ট রয়েছে। ভারত থেকে নেমে আসা ঢলা টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার ছুঁই ছুঁই করছে। পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে তিস্তার 44টি জলকপাট। ফলে তিস্তার পানি বেড়ে নীলফামারী ডিমলা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শনিবার সকাল থেকে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি আরও বেড়ে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে তিস্তার পানি বাড়ায় ডিমলার তিস্তার পাড়ের চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। তাতে পানিবন্দী হয়ে পড়েছে বেশ কয়েকটি চরের বাসিন্দারা। ডুবে গেছে বড় ফসলের ক্ষেত। বন্যার্ত এলাকায় জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। নিজেদের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেল রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রতিনিধি সম্মেলনে তিনি ডাক দেন। ইসলামী আন্দোলনের আমির বলেন, আর বিচ্ছিন্ন নয়, ইসলামের পক্ষে, দেশ গড়ার পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের প্রচেষ্টা চলছে জানিয়ে ঐক্যমত্যে পৌঁছানোর আশাও প্রকাশ করেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয় হবে, তোমাদের ভয় চিন্তা নাই, মুমিনের চরিত্র অর্জন করা। নিত্য নতুন আবিষ্কার, চমকে দেব বিশ্বটারে, আমরা হব বিশ্বের মাঝে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। এই প্রতিবাদ্যকে সামনে রেখে রাজধানী ফুলকুড়ি বিজ্ঞান চক্র জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের যৌথ উদ্যোগে সুবর্ণ জয়ন্তী বিজ্ঞান আলো 2024 অনুষ্ঠিত হয়েছে। এই বিজ্ঞান মেলায় সারা দেশের 54টি ক্লাব 118টি প্রজেক্ট উপস্থাপন করে 3 জন বিজয়ী হয়। এই সময় উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান ও ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম সহ ফুলকুড়ি আসরের সদ্য এবং সাবেক সদস্য সহ অভিভাবকরা। এই সুবর্ণ জয়ন্তী বিজ্ঞান মেলার মিডিয়া পার্টনার মাই টিভি। প্রবাসের খবর। দাম্মাম প্রাদেশিক কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাম্মাম থেকে প্রতিনিধি রাহুল পারভেজ জানান, দাম্মামের সিকুতে স্থানীয় একটি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দাম্মাম প্রাদেশিক বিএনপি সভাপতি ফারুক হোসেন মোল্লা এবং মোহাম্মদ হুমায়ুন কবির সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির যুবদল ইসহাক আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ সভাপতি দাম্মাম প্রাদেশিক বিএনপি মাহবুব আলম হুদা মামুন, ওয়াহিদ পাশা, হারুনুর রশিদ, সোহেল চৌধুরী, জাকির হোসেন, জামাল উদ্দিন সর্দার, জাহিদ আল আজাদ সহ নেতৃবৃন্দ।